বোনকে নতুন জীবন দান করতে গিয়ে এবার রীতিমতো ফেরার দরজা চিরকালের জন্য বন্ধ করে দিল শ্রোতা বন্ধুরা। ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে নীলাঞ্জনার জ্ঞান ফিরে আসে এবং নীলাঞ্জনার জ্ঞান ফিরে আসা মাত্রই যখন নীলাঞ্জনার প্রেশার চেক করে স্রোত বলতে থাকে যে মেজদি ভাই তুই একদম টেনশন করিস না, তুই সম্পূর্ণরূপে সুস্থ সবল হয়ে উঠবি। তোর ঘাটা শুকাতে যদিও একটু সময় লাগবে, কিন্তু তা সত্ত্বেও তুই নিশ্চিত রূপে সুস্থ সবল হয়ে উঠবি। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে সুস্থ না হয়ে আমার উপায় কী বলতো, আমাকে তো সুস্থ হতেই হবে, কারণ আফটার অল আমাকে কোন ডক্টর সার্জারি করে আমার পেট থেকে বুলেটগুলো বের করেছে সেটা দেখতে হবে না। আমার বোন বলে কথা, এরকম একটা দক্ষ সার্জনের হাতে সার্জারি করার পর না সুস্থ হয়ে পেশেন্ট টিপে কোথায় পালাবে বলতো। ঠিক সেই মুহূর্তে সেখানে ক্রান্ত চলে আসে এবং ক্রান্ত বলতে থাকে যে ঈশ্বরের কৃপা যে তুমি অবশেষে সুস্থ সবল হয়ে উঠছো এবং তোমাকে আমি কথা বলা অবস্থায় দেখতে পাচ্ছি। আমি তো এক পর্যায়ে ঘাবড়ে গিয়েছিলাম এবং ঠিক সময় মতো যদি তোমার বোনকে ডাকার পর তোমার বোন না আসতো তাহলে যে আজকে কী হতো সেটাই আমার ভাবলেও বুক কেঁপে উঠে, জানো তো। ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনা স্রোতকে বলতে থাকে যে হ্যাঁ স্রোত, তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে, তুই যেখানে এসেছিস নিশ্চয়ই এই সম্পর্কে সকলেই জানতে পেরেছে এবং সকলে নিশ্চয়ই এতক্ষণে এটাও বুঝে গিয়েছে যে তুই আমার কাছে এসেছিস, তাহলে তো তোর ফেরার পথ রীতিমতো বন্ধ করে তুই এসেছিস। কি রে, তুই চোখের জল ফেলছিস, তুই আমার কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিস কেন বলতো? তুই কিন্তু শত চেষ্টা করে আমার কথাকে কোনো মতে এড়াতে পারবি না, তুই কথা বলছিস না কেন বল স্রোত। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে মেজদি ভাই, এখন কিন্তু তোর স্ট্রেস নেওয়া বা উত্তেজিত হওয়াটা তোর পক্ষে মোটেও ঠিক না, তাই আমি তোকে বলবো যে তুই প্লিজ এরকম উত্তেজিত হয়ে নিজের শরীরটা আর খারাপ করে তুলিস না, তুই আমাকে নিয়ে ভাবনা চিন্তা করা ছেড়ে দে তো। অন্যদিকে যখন এই কথা বলা মাত্র প্রান্ত বলতে থাকে যে হ্যাঁ তুমি যে কথাটা বলছো সেটা সম্পূর্ণরূপে সত্য, কারণ যখন কিনা আমি ওকে এখানে আসার পর তোমার সার্জারির পর ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি তোমার পরিবারের কাউকে এখানে আসার কথা জানিয়ে এসেছো কিনা, ঠিক সেই মুহূর্তে তোমার বোন আমার কথার কোনো রকম কোনো উত্তর দেয়নি, তাতে করে আমি আমার উত্তর পেয়ে গিয়েছি। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন নীলু বলতে থাকে যে তাহলে এবার ফেরার পর তুই কোথায় যাবি বলতো? রায় দিদিভাই নিশ্চয়ই এখন তোকে আর অ্যাকসেপ্ট করবে না, কারণ তুই সেখানে মিথ্যাচার করে একবার এখানে এসে তুই অনেক বড় একটা অন্যায় করেছিস এবং এই অন্যায় নিশ্চয়ই রায় দিদিভাইও ক্ষমা করবে না। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে আমার ফেরার আর কোনো পথ নেই রে, সব পথ আমি নিজ হাতে বন্ধ করে এসেছি এবং এবার যদি তোরা আমার উপর একটু দয়া করিস তাহলে হয়তো বা কিছুদিনের জন্য আমি এখানে আশ্রয় নিতে পারি, আর যদি তোরাও এখান থেকে আমাকে পায়ে ঠেলে দিস তাহলে আর উপায় কি, আত্মহত্যা করা ছাড়া তো আমার উপায় নেই, তাই না? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে খবরদার, তোর মেজদি ভাই থাকতে তুই আত্মহত্যা করতে যাবি কেন বলতো? আত্মহত্যা করবে তোর শত্রু। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে তুমি যদি এখানে গোটা জীবন জুড়ে আমার কাছে থাকো না, তাও তুমি আমার কাছে কোনোদিনও বোঝা হবে না, এই কথাটা আমি তোমাকে জানিয়ে রাখলাম। তাই তোমার যতদিন ইচ্ছে তুমি এখানে থাকতে পারো এবং থাকলে তো আমাদেরই ভালো হবে, বরঞ্চ আমাদের গরিব দুস্থ মানুষদেরকে সেবা যত্ন করে তুমি অন্তত সুস্থ সবল করে তুলতে পারবে এবং এতে করে আমাদেরও ভালো লাগবে স্রোত। ঠিক সেই মুহূর্তেই স্রোতকে আর নীলু বলতে থাকে অথচ তোর সংসারটা কী হবে, তুই এই বয়সে তোর সংসারটাকে উজাড় করে দিয়ে তুই তোর মেজদিভের কথা ভেবে আর পেছনে একবারও তুই ভাবনা চিন্তা করি না যে তোর জীবনটা কী করে কাটবে। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আসলে ওর মধ্যে তো ওর স্বার্থপরতা নেই, ও শুধু নিঃস্বার্থভাবে তোমার কথা ভেবে এখানে দৌড়ে এসে পড়েছে, এবার বাদ বাকিটা ওকে ভাবতে দাও। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।